কিন্তু বিএনপি এত বড় দল, কিন্তু বিএনপিকে মাঠে এভাবে আমরা দেখছি না। আমি বলেছি যে আপনারা কি মাঠটাকে আপনারা জামাত এনসিপি বা এই আপনাদের এই বিরোধী শিবিরের জন্য মাঠটাকে আপনারা ছেড়ে দিলেন কিনা? প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের একটি নৈশভোজ গত সপ্তাহে আমরা দেখেছি, আপনার বক্তব্যও আমরা শুনেছি, অনুষ্ঠান শেষে আমরা বক্তব্যও শুনেছি। কিন্তু আপনার কাছে আমরা একটু স্পেশালি জানতে চাই, সেখানে যে আলোচনা হয়েছে কিংবা আপনারা যে পরামর্শ দিয়েছেন কিংবা প্রধানমন্ত্রী যে উদ্বেগ, ষড়যন্ত্র, উৎকণ্ঠার কথা প্রকাশ করেছেন, এর মধ্যে কোনটি মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল কিংবা আপনি প্রকাশ করেননি, একটু এক্সক্লুসিভ কিছু শুনতে চাই বৈঠক থেকে। প্রথমত আমি ওখানে ধরুন আমাদের 42টা রাজনৈতিক দল 20 তারিখে যমুনায় আমরা তার আমন্ত্রণে গিয়েছিলাম। 184 জন 42টা দল থেকে গিয়েছিলেন। আর মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির মহাসচিব যিনি একাধারে মন্ত্রী এবং স্ট্যান্ডিং কমিটির যারা সদস্যরা ঢাকায় ছিলেন, সবাই উপস্থিত ছিলেন অলমোস্ট। তো সেখানে তো যেটা আলোচনা, আমি প্রথমে যেটা বলবো, সরকারকে 5 মাসের প্রধানমন্ত্রী যেটা আমি একটু উল্লেখ করতেন যে কাজের সংস্কৃতি করছেন, সেটাকে একটু বললাম। সোশ্যাল বা ইকোনমিক সেক্টরে তারা যেটা পজিটিভ কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন সেটা উল্লেখ করেছে এবং তার যে এক ধরনের অ্যাপ্রিসিয়েশন আছে জনগণের বিভিন্ন অংশে, সেটা উল্লেখ করেছে। গুরুত্বপূর্ণ যেটা বলবার চেষ্টা করেছি বা আপনার আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে, সরকার আমার মনে হয়েছে আমাদের দলের যে রাজনৈতিক দিক থেকে সরকার কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা পিছিয়ে পড়ছেন, কথাটা আমি উল্লেখ করেছি। বিশেষ করে কারণ তাদের বিরুদ্ধে জামাত এনসিপি বা যারা পার্লামেন্টে বিরোধীরা আছেন, তারা যেভাবে সরকারকে সংস্কার বিরোধী, জুলাই চেতনার বিরোধী যেভাবে আখ্যায়িত করছেন, সরকার এটাকে ঠিক পরিপূর্ণ রাজনৈতিকভাবে ঠিক এটাকে যে ব্যাটল করা, রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করাটা যথেষ্ট যোগ্যতার সাথে করতে পারছে বলে আমাদের কাছে মনে হয়নি। আমি উল্লেখ করেছি যে আমরা 31 দফা আমরা যৌথভাবে প্রণয়ন করেছি বিএনপির সাথে, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি মিলে। পরবর্তীকালে আমাদের যে জুলাই সনদ, এটা আমরা স্বাক্ষর করেছি। এটা বলেছি। আরেকটা বলে আমি বলেছি যে মনে হচ্ছে যে মাঠে আমরা সরকারকে দেখছি পুরো দেশব্যাপী, কিন্তু বিএনপি এত বড় দল, কিন্তু বিএনপিকে মাঠে এভাবে আমরা দেখছি না। আমি বলেছি যে আপনারা কি মাঠটাকে আপনারা জামাত এনসিপি বা এই আপনাদের এই বিরোধী শিবিরের জন্য মাঠটাকে আপনারা ছেড়ে দিলেন কিনা। মানে আমার কথার এটা ছিল যে মাঠ ছেড়ে দিয়ে তো আপনি কেবলমাত্র সবাই সরকারে দিয়ে তো বাংলাদেশের মতন দেশে সরকার পরিচালনা বা রাজনীতি করাটা এখানে বেশ কঠিন, প্রায় অসম্ভব ব্যাপার। আরেকটা তো আপনি জানেন, আমরা যে কথাটা বলেছি যে এই প্রথম যেটা আপনি একটু এক্সক্লুসিভটা আপনি জানতে চাইলেন, 5.5 মাস পরে এই প্রথম সরকার প্রধান বা বিএনপি নীতি নির্ধারকদের সাথে যুগপথের শরিকদের সাথে বৈঠক হলো। তো সে বৈঠকে বললাম যে আপনারা চলতে চান, কিন্তু এটা তো কোনো বহিঃপ্রকাশ গত 5.5 মাসে আমরা দেখিনি। বরঞ্চ দেখলাম যে আপনারা 36টা যে নারী আসন আপনারা করলেন, সংরক্ষিত আসন, ইতিমধ্যে প্রায় 1000-এর উপরে আপনারা প্রশাসক তো বহু জায়গায় নিয়োগ দিয়েছেন। কোনো একটা প্রশ্নে কোনো একটা শরিকদের সঙ্গে আলাপ আলোচনা, বোঝাপড়া, সমঝোতা কোনো কিছুই দেখিনি। আর সেখানে জামাত ইসলামী তার 13টা সংরক্ষিত আসনে 4টে সে শরিকদের সঙ্গে আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে একটা সমঝোতার জায়গায় এসছেন। তা আমি বললাম যে, তো আমি কথার উল্লেখ হাসতে হাসতে বললাম যে 100টা আপেলের কি 100টাই কি আপনাদের নিজেদের ঝুড়িতে রাখতে হবে? এটা কেমন কথা? তাহলে চলবেন কিভাবে একসাথে? তো আমি বললাম যে আমার এক বন্ধু বাস্তবেই ওদিন দুপুরবেলা আমাকে ফোন করেছিলেন, আমাকে জিজ্ঞেস করলো যে আপনি যে যাচ্ছেন আপনারা, মানে এটা আসলে একটা বিএনপি সরকারের সাথে আপনাদের একটা ফেয়ারওয়েল ডিনার কিনা, নাকি একটা ফ্রেশ কিছু শুরু হবে তার একটা শুরু। আমার বক্তব্যের মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে সাইফুল ভাই, না, এটা ফেয়ারওয়েল ডিনার হবে কেন, এটা একটা ওয়েলকামিং ডিনার। তিনি খুব চমৎকার করে কথাটা বললেন। এরপরে আমরা আমি আরপরে যেটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছি যে আমরা আপনাদের সাথে 31 দফা সবচেয়ে কঠিন সময়ে, যে সময় আমরা একটা লড়াইয়ের, দুদুভাই
একটা কথা খুব পার্টিনেন্টলি উল্লেখ করলেন। লড়াইটা কেবল 36 দিনের না, 17 বছর এবং 36 দিনের লড়াই। 17 বছরে জমিনটা তৈরি হয়েছিল বলেই পরে 36 দিনে আমাদের ছাত্র তরুণরা ফ্রন্টলাইন আমরা সবাই মিলে জীবনদানের যে প্রতিযোগিতা ছিল তার মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তনটা নিয়ে আসছি। জমিনটা খুব গুরুত্বপূর্ণ, তারপরে সে জায়গাতে সবার যে অবদানের জায়গাটা, ওটাকে বাদ দিয়ে এটা হবে না। আমি বললাম যে কঠিন সময় যারা চারপাশে ছিল, যারা আমরা একসঙ্গে লড়লাম, এবং আমরা তো চেয়েছিলাম যে 31 দফা এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণ পর্যন্ত এই জার্নিটা সবাই মিলে এটাকে আমরা অব্যাহত রাখবো। কোন লক্ষ্যে? বাংলাদেশ যেন একটা অসাম্প্রদায়িক, প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক, একটা বহুত্ববাদী এরকম একটা রাষ্ট্র সমাজ যেন গড়ে উঠতে পারে। আমি বললাম যে, এবং আমি একটা কথা উল্লেখ করেছি, হিস্টোরিক্যালি বিএনপি এবং জনাব তারেক রহমানকে সময় এখন একটা বিরাট দায়িত্বের উপর অর্পণ করেছে। এই সুযোগটা এই মুহূর্তে অন্য কোনো দলের নাই, ব্যক্তি হিসাবে তারেক রহমান সাহেবের বাইরে অন্য কোনো ব্যক্তির নাই। ফলে সময়, একটা বিশেষ সময় তাকে একটা বিশাল একটা দায়িত্ব অর্পণ করেছে। ইতিহাসে কখনো কখনো একজন ব্যক্তি একটা যুগকে, একটা সময়কে প্রতিনিধিত্ব করেন, ধারণ করেন। এবং আমি বলেছি যে আমাদের এখানে সবার চাওয়াটা হচ্ছে আপনার সরকার প্রজ্ঞা, দূরদর্শিতা নিয়ে এবং সবাইকে নিয়ে আপনারা চলবেন। আমি গুরুত্বপূর্ণ যে কথা বলেছি, অল্প পথ চলার জন্য সাথী লাগে না। আমি বলেছি, আমার দাদাজান বলতেন, যদি লম্বা সফরে যেতে চান সাথে বন্ধু নেন, সাথে সাথী লাগবে। তো উনি বললেন, পরে উনি কথা বললেন, উনি বললেন না 5.5 মাস বসতে পারেননি, কিছুটা দুঃখ প্রকাশ করলেন। বললেন যে সরকারি কী কী অগ্রাধিকারগুলো ছিল, রমজানটা পার করা, ইরানের যে পরে জ্বালানি সংকট, সরকারকে অনেকগুলো প্রতিকূলতা মোকাবেলা বলল যে সেজন্য উনি বললেন যে আমরা একসাথে আছি, আমরা একসাথে থাকব এবং ভবিষ্যতে গোটা দেশের এই গণতান্ত্রিক নির্মাণে আমরা একসঙ্গে চলব। একটা কথা গুরুত্বপূর্ণ, তিনি গুপ্ত শব্দটা তিনি বহুবার ব্যবহার করেছেন তার ওই আলোচনাতে, যে 17 বছরে আমরা তো আজকে যারা অনেক কিছু দাবি করছেন, যারা গুপ্ত ছিলেন তাদেরকে তো আমরা 17 বছরের দীর্ঘ সময় দেখিনি। একেবারে অভ্যুত্থানের শেষ পর্যায়ে এসে আমরা কাউকে দেখলাম। তো এখন তারা সব কিছুই তারা এটার নিজেরা একটা মালিকানা দাবি করছেন, এটা তো বাস্তবতার বাইরে। এবং তিনি ইঙ্গিত করলেন যে এই গুপ্তরা এখন ভেতরে বাইরে নানা ধরনের প্রতিবন্ধকতা এগুলো তৈরি করবার একটা প্রচেষ্টা। তিনি সে ব্যাপারে সবাইকে সতর্ক করলেন, কথা বললেন ভবিষ্যতে কিভাবে আমরা একসাথে চলতে পারি। এবং তিনি বললেন তার সরকার, আমি বললাম যে, এবং তিনি বললেন এ ব্যাপারে তার যে ঐকান্তিক ইচ্ছাটা, সদিচ্ছাটা, সে কথাটা তিনি বারবার করে তিনি উল্লেখ করলেন। এবং এই বৈঠকের মধ্য দিয়ে আমার মনে হয়েছে যে অ্যাটলিস্ট যুগপথের অধিকাংশ, হ্যাঁ, এমনি আমাদের শরীররা যারা গেছেন 5-6 জন বক্তব্য রেখেছেন। কেউ সরাসরি বললেন আমরা সরকারে থাকতে চান, সরকারের থেকে ওনারা দেশ গঠন অংশ নিতে চান। একজন তো বলেই ফেললেন যে আপনারা সরকারে আছেন আর আমাদেরকে তো ফুটপাতে বসায় রাখলেন। তো এটা নিয়ে একটু হাসাহাসি হলো, কথাবার্তা হলো। তো যেটা দাঁড়ালো যে কীভাবে পুরো, কারণ কোনো একটা বড় চলতে গেলে এটা তো একার কাজ না, এটা একটা যৌথ, একটা অর্কেস্ট্রার মতন। তো সেটা বারবার করে কথাটা এসছেন, ওনার জেস্চার, কথাবার্তা, আন্তরিকতা। উনি নিজে খাবার সময় উঠে যেয়ে উনি আমাদের এই টেবিলে অনেকের হাতে তিনি খাবার তুলে দিয়েছেন। আমি বললাম যে আমি আপনাকে তুলে দিই। বললাম আমি তো হোস্ট এখানকার, আপনি কেন তুলে দেবেন? আপনারা আমার মেহমান, আমাকে একটু সুযোগ দেন, আমি তুলে দিই। তো সেভাবে টললেন। খাবার টেবিলে অনেক ব্যাপারে কথা হলো। আমি নিজে তার মালয়েশিয়া, চীন সফর সম্পর্কে একটু জানতে চাইলাম। ওনারা যে সরকারি কর্মচারীদের যে বেতন স্কেলটা বাড়াচ্ছেন, তাতে শ্রমজীবীদের জীবনের যে আরও নতুন যে সংকটটা বাড়বে, তাদেরও যে ন্যূনতম মজুরি বোর্ড যা গঠন করা দরকার, মানে শ্রমজীবীদের, আমি এটা নিয়ে কথা বললাম। ফ্যামিলি কার্ড নিয়ে কথা হলো। আর একজন হজের ব্যাপারে কথা হলো যে এবছর হজের ফ্লাইটে মোটামুটি নির্বিঘ্নভাবে এবার হজটা সম্পন্ন হয়েছে। আগামী বছর তিনি আরও এটাকে সহজতর করবেন, আর একটু কম পয়সায় করা যায় কিনা। মোটামুটি একটা আস্থা ভরসার জায়গাটা উনি তৈরি করবার চেষ্টা করেছেন। বাকিটা বোঝা যাবে সরকার বাস্তবে কী কী পদক্ষেপ সরকার এরপরে গ্রহণ করেন তার উপর।